আসসালামু আলাইকুম সবাইকে। টিউশন স্কুলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা আজকে এসএসসি রসায়নের যে রাসায়নিক বন্ধন অধ্যায়টি আছে সেটি নিয়ে একটু আলোচনা করব। তাহলে ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলে নেই। আমার সকল শিক্ষার্থীবৃন্দ সবার প্রতি আমার অনুরোধ রইল যে আমাদের এই চ্যানেলটিকে গ্রো করার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আচ্ছা, পেজটিকে ফলো দিবেন। তাহলে আমি শুরু করি আজকে রাসায়নিক বন্ধন। তো বন্ধন আলোচনা করতে গেলেই আমাদের কিন্তু যোজ্যতা, ইলেকট্রন, যোজনী এগুলো সম্পর্কে আলোচনা করতে হবে। তাহলে মনে করো প্রথমে যদি আমরা যোজ্যতা ইলেকট্রন নিয়ে আলোচনা করতে চাই, কারণ কি অধ্যায় শুরু হয়েছে যোজ্যতা ইলেকট্রন দিয়ে। যোজ্যতা ইলেকট্রনের সংজ্ঞা খুবই সোজা, অর্থাৎ কোনো মৌলে যখন তুমি ইলেকট্রন বিন্যাস করবা, ইলেকট্রন বিন্যাসকালে তার সর্বশেষ শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকবে সেটাকেই তার যোজ্যতা ইলেকট্রন বলা হচ্ছে। যেমন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করার সময় সোডিয়াম 11, তাহলে আমি যদি নর্মালভাবে ইলেকট্রন বিন্যাস করি তাহলে হচ্ছে 2, 8, 1, তাহলে এই যে 1 হচ্ছে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন। তাহলে আমরা যোজ্যতা ইলেকট্রনের পরের পাঠেই পাবো যোজনী অথবা যোজ্যতা। যোজনী এবং যোজ্যতা বলতে কি বোঝায়? যোজনী বা যোজ্যতা বলতে কি বোঝায়? যোজনী হলো যে কোনো মৌল যদি অন্য কোনো মৌল বা অন্য কোনো পরমাণুর সাথে যুক্ত হওয়ার সময় তার যে যুক্ত হওয়ার ক্ষমতা সেটাই কিন্তু কি বলা হয়? যোজনী বলা হয়। যোজনীর আরও অনেক রকম সংজ্ঞা আছে। যেমন আমরা এভাবে বলতে পারি যে হাইড্রোজেন সমতুল্য কোনো মৌলের সাথে কোনো মৌলের যুক্ত হওয়ার যে ক্ষমতা সেটাকে কি বলা হচ্ছে? যোজনী বলা হচ্ছে। আমরা নর্মালি এটাকে হাত বলে থাকি। যেমন আমরা বলি যে কার্বনের হাত কয়টা? 4টা বলে থাকি। আসলে এটার মানে কি বোঝা যায়? কার্বনের যোজনী কত? 4। তো কার্বন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। বিভিন্ন যৌগে কার্বনের 2ও থাকতে পারে যোজনী, 4ও থাকতে পারে। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের এই যোজনীর মধ্যে আরও 2 ধরনের সংজ্ঞা পাবো আমরা। একটা হচ্ছে পরিবর্তনশীল যোজনী, একটা হচ্ছে সুপ্ত যোজনী। আগে পরিবর্তনশীল যোজনীটা আলোচনা করি। তা পরিবর্তনশীল যোজনী বলতে কি বোঝায়? যে মৌলগুলো একাধিক যোজনী প্রদর্শন করে তাকে কি বলা হয়? পরিবর্তনশীল যোজনী বলা হয়। তো পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে এরকম অনেক মৌলই আছে। যেমন সালফার, এই সালফারের যোজনী 2, 4, 6, তার মানে সালফার একাধিক যোজনী হওয়ার কারণে সালফার পরিবর্তনশীল যে যোজনী প্রদর্শন করে, এইটা বুঝতে গেলে আমাদের হুন্ডের নীতি সম্পর্কে জানতে হবে। হুন্ডের নীতি আমাদের হোয়াইট বোর্ডে লেখা আছে, আমরা দেখবো এখান থেকে যে হুন্ডের নীতি সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে ইলেকট্রন প্রবেশের সময় যতক্ষণ পর্যন্ত অরবিটাল খালি থাকবে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রনগুলো অযুগ্মভাবে অরবিটালে প্রবেশ করবে এবং অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন কি হবে? একমুখী হবে। তো সহজ কথায় বলতে গেলে মনে করো পি অরবিটাল, পি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি ইলেকট্রন? 6টি ইলেকট্রনের। আচ্ছা, তো এই পি অরবিটালকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে পি এক্স, একটা হচ্ছে পি ওয়াই, আর একটা কি? পি জেড। আচ্ছা, এখন এখানে অযুগ্মভাবে ইলেকট্রন প্রবেশ করবে, অর্থাৎ বেজোড়ভাবে। তাহলে এই যে একবার একবার করে এইভাবে আপনাদের ইলেকট্রন প্রবেশ হচ্ছে এবং যখন ইলেকট্রন পূর্ণ হয়ে যাবে তখন আবার প্রথম থেকে, তবে কিন্তু দিক আলাদা হবে, তবে এভাবে প্রবেশ করবে ইলেকট্রনগুলো। আচ্ছা, তাই এখন মনে করি এখানে পি এর ক্ষেত্রে গেল, তাহলে ডি এর ক্ষেত্রে এভাবে আমরা কীভাবে বুঝতে পারবো? ডি এর 10টা ইলেকট্রন কিন্তু ধারণ ক্ষমতা আছে ডি এর। আচ্ছা, তাহলে ডি এর ক্ষেত্রে এখানে 5টা আমাদের অরবিটাল পাওয়া যাবে। প্রথমটা হচ্ছে ডি এক্স ওয়াই, দ্বিতীয়টি হচ্ছে ডি ওয়াই জেড, তৃতীয়টি হচ্ছে ডি জেড এক্স, চতুর্থটি হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং পঞ্চমটি হচ্ছে ডি জেড স্কোয়ার। তাহলে এখানেও এরকমভাবে ইলেকট্রনগুলো কী হবে? প্রবেশ করবে। তাহলে তোমরা অবশ্যই বুঝে গেছো। আচ্ছা, এখন বলো তো, যদি পিতে মনে করো আমরা ধরে নিলাম যে পিতে আমার ইলেকট্রন গেছে 4টা, কয়টা গেছে? 4টা। তাহলে আমি কিভাবে বুঝবো যে এর ভিতর কতগুলো অযুগ্ম ইলেকট্রন আছে, অর্থাৎ বিজোড় ইলেকট্রন আছে? বিজোড় ইলেকট্রন জানা কিন্তু খুবই জরুরি। কারণ কি, আমরা যোজনীর আরও একটা সংজ্ঞা আমরা মনে রাখবো যে যদি ধাতুগুলোর ক্ষেত্রে আমরা বলি যে মৌলগুলো ইলেকট্রন খুব সহজে ত্যাগ করে তাদেরকে আমরা ধাতু বলি, আর যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলি আমরা অধাতু বলে থাকি। তাহলে আমাদের পর্যায় সারণীর বাম দিকের ইলেকট্রন ত্যাগ করবে এবং ডান দিকের ইলেকট্রনগুলো কী করবে? ইলেকট্রন গ্রহণ করবে। এগুলো হচ্ছে ধাতুগুলো কি? অধাতু। আচ্ছা, এখন মনে করো ধাতুর ক্ষেত্রে আমরা সর্বশেষ ইলেকট্রন যতটি থাকবে সর্বশেষ স্তরে আমরা সেটাকে যোজনী বলতে পারবো, কিন্তু অধাতুর বেলায় কিন্তু আমাদের এভাবে বলতে হবে যে অধাতুর ক্ষেত্রে
মৌলের সর্বশেষ যতটি বেজোর ইলেকট্রন থাকবে তাকে তার কি বলা হবে, যোজনী বলা হবে। এখন এই বেজোর ইলেকট্রন আমরা দেখবো কিভাবে? বেজোর ইলেকট্রন দেখার পদ্ধতি হচ্ছে হুন্ডের নীতি। তাহলে হুন্ডের নীতিভাবে আমরা অরবিটালগুলোকে কি ভাগ করে দেখবো যে এর ভিতরে কোনো অযুগ্ন বা বিজোর ইলেকট্রন আছে কি না। দেখো তো আমি 4 নিলাম, তাহলে আমার পি কে ভাঙলে পি এক্স, পি ওয়াই এবং কী পাবো আমরা, পি জেড পাবো। তাহলে 3টা আমরা অরবিটালে ভাগ করলাম। এখন দেখো 4টার মধ্যে আমরা জানি সর্বাধিক বিজোড়ভাবে যাবে, অর্থাৎ তাহলে এখানে যাচ্ছে একটা, এখানে একটা, এখানে একটা, কিন্তু আমাদের 4টার মধ্যে তাহলে 2টা অবশ্যই থাকতেছে, এখানে 2টা গেল, এখানে একটা, এখানে একটা। এটা মনে রাখার একটা সহজ পদ্ধতি হচ্ছে যে আসলে তুমি ধরে নাও যে পিটা একটা রুম, পিটা একটা কি রুম, আমাদের এরকম একটা বিল্ডিংয়ের রুম। আচ্ছা, এখন রুমের ভিতর কিন্তু আমাদের বিছানা থাকে, তাই না, বেড থাকে। এখন মনে করো এইখানে 6 জন যাবে, 6 জন মানুষ। এই পি নাম্বার রুমে কয়জন মানুষ যাবে? 6 জন মানুষ যাবে। এখন এই 6 জন মানুষের জন্য একটা বেডে যদি 2 জন করে ধারণ ক্ষমতা থাকে, তো কয়টা বেড লাগবে? 3টা বেড লাগবে। তা এখানে 10 জন মানুষ যাবে, তার মানে আমরা ইলেকট্রনকে মানুষ কল্পনা করতে, তাহলে এই 10 জন মানুষের জন্য কয়টা বেড লাগবে? যদি আমরা 2 জন করে ধারণ ক্ষমতার বেড রাখি, তাহলে এক্ষেত্রে হচ্ছে আমাদের কয়টা বেড লাগবে? 5টা বেড লাগবে। তাহলে এখন মনে করো আমার এখানে একটা রুমে 4 জন গেছে, কতজন গেছে? 4 জন গেছে, তাহলে 3টা বেড কিন্তু পি নাম্বার রুমে। তাহলে 4 জনের 3টা বেড ভাগাভাগিতা থাকবে। তাহলে প্রথমে একজন একজন করে যদি যায়, তাহলে সেক্ষেত্রে আর একটা বেড আছে যেখানে অবশ্যই তাদের কি জোড়া হবে, থাকতে হবে, একটু কষ্ট হলেও 2 জন করে থাকতে হবে, বাকি 2 জন একজন একজন করেই থাকলো। আচ্ছা, একইভাবে তুমি যদি ডি এর ক্ষেত্রে আলোচনা করো, তাহলে ডি মনে করো ডি এ আমাদের 8 থাকলো, কি থাকলো? 8। তাহলে এক্ষেত্রে ডি এক্স ওয়াই আমরা লিখতে পারবো ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। তাহলে দেখো এখানে যাচ্ছে 2, এখানে 2, এখানে 2, এখানে 1, এখানে কিন্তু কত? 1, অর্থাৎ আমাদের 2টা কি পাইলাম? আমরা বেজোর ইলেকট্রন পাইলাম। তো এইভাবে আমরা পরিবর্তনশীল যোজনীগুলো আসলে বের করতে পারবো। তাহলে আসো দেখি আমাদের সালফার কেন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। তাহলে আমরা প্রশ্নটা লিখতে পারবো এখন, সালফার কেন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। তাহলে এখন আমরা হুন্ডের নীতি যদি শিখলাম, এজন্য আমরা হুন্ডের নীতির ব্যবহার, যে সালফারের পরিবর্তনশীল যোজনী, সেটা আমরা শিখব। সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন, কিভাবে, ব্যাখ্যা। আচ্ছা, তাহলে ব্যাখ্যার ক্ষেত্রে অবশ্যই যেহেতু আমরা যোজনী বের করতেছি, তাহলে অবশ্যই জানতে হবে সালফার ধাতু নাকি অধাতু। সালফারের পারমাণবিক ভর কিন্তু 16। তা সালফার ডান দিকে অবস্থিত, সালফার ইলেকট্রন বিন্যাস করলেও দেখা যাবে যে আসলে সালফার ইলেকট্রন গ্রহণ করবে। তা গ্রহণ করলে সালফারের কি বলা যাবে বলতো? সালফার যেহেতু গ্রহণ করতেছে, সালফারকে কি বলা হবে? অধাতু বলা হবে। আচ্ছা, তাহলে অধাতুর ক্ষেত্রে আমরা ওই জিনিসটা মনে রাখবো যে অধাতুর শেষে যতটি বেজোর ইলেকট্রন থাকবে সেটাকে তার যোজনী বলা হবে। আচ্ছা, তাহলে আমরা সালফারের ইলেকট্রন বিন্যাস করব। তাহলে সালফার যেহেতু 16, তাহলে সালফার ইলেকট্রন বিন্যাস করা হচ্ছে 1s2, 2s2, 2p6, তারপর হচ্ছে 3s2, 3p। এখন কয়টা 3pতে কতটা ইলেকট্রন যাবে? তাহলে তোমরা দেখো 10, 10 2 12, 12 আর 4 কি হবে? 16 হবে। এই যে 12 আর 4 16, এটাকে তুমি ভেঙে দেখাইতে পারবা। তাহলে 3px, 3py এবং কি 3p জেড। তাহলে 4টার মধ্যে এখানে 2টা যাবে, এখানে একটা যাবে, এখানে একটা যাবে। তাহলে কয়টা তুমি বেজোর পাইলা? 2টা বেজোর পাইলা। অতএব এই জায়গায় সালফারের যোজনী হচ্ছে 2। এই জায়গায় সালফার যোজনী কত? 2। অর্থাৎ সালফারের যে সমযোজী যৌগ আছে SF2, এর ক্ষেত্রে কিন্তু সালফারের যোজনী 2। তখন আমাদের এই ইলেকট্রন বিন্যাস দিয়ে আমরা কিন্তু সালফারের এই যৌগ অর্থাৎ SF2 এখানে আমরা সমযোজী যৌগের ব্যাখ্যা দিতে পারবো, সমযোজী বন্ধনের ব্যাখ্যা দিতে পারবো। এখন মনে করো পরিবর্তনশীল যোজনী যেহেতু সালফারের 2, 4 এবং কি হয় 6 হয়, তাহলে 4 কিভাবে বের হবে? তোমাদের আমার প্রশ্ন থাকতে পারে যে 4 কিভাবে বের হবে? তখন কি করতে হবে? মৌলটাকে উত্তেজিত করতে হবে। এখন উত্তেজিতকরণ বলতে কি বোঝায়? তাই দেখো এই যে পেছন দিক যদি আমি আসি, দেখো এখানে একটা কিন্তু জোড়া আছে, একটা জোড়া আসে। তাহলে একটা মজার বিষয় দেখো, যেহেতু আগে রুম এবং বেড দ্বারা একটু জিনিস আমি বোঝার চেষ্টা করছি, তাহলে আমি আরও একটু ওই বিষয়ে কথা বলি। মজার বিষয় যে আসলে আমরা যে এই যে অরবিটগুলাকে, এগুলো কিন্তু তলা হিসেবে কল্পনা করতে পারবো, 1 তলা, 2 তলা, 3 তলা। তো এই একই তলার মধ্যে যদি কোনো রুমের বেড ফাঁকা থাকে, তাহলে অবশ্যই মনে করো আমরা এক রুম থেকে অন্য রুমে শিফট করতে পারবো। তো সেরকম এই যে 3p অরবিটালটি আছে, এখানে ইলেকট্রন কয়টি? মোট 4টি। এখানে কিন্তু একটা জোড়া ইলেকট্রন, একজন ইলেকট্রন বিদ্যমান। তাহলে এখন মনে করো এই 3 নম্বর যে অরবিট আছে, 3 নম্বর অরবিটের আরও কিছু অরবিটাল ছিল। তাহলে 3s আমরা জানি, তারপর কি 3p, তারপর কি 3d। এখন 3d এর কিন্তু রুমগুলো সব ফাঁকা আছে, তাই না? আমরা যদি রুম কল্পনা করি,
তৃতীয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে এখন এই যে ফাঁকা আছে এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে ওখানে যাইতে পারে কিন্তু। অর্থাৎ আমি যদি মৌলকে উত্তেজিত করি, উত্তেজিত করলে এই যে জোর ইলেকট্রন ভেঙে আমাদের পরের যে রুম অর্থাৎ আমরা পরের অরবিটালে প্রবেশ করাইতে পারবো। তাহলে এখন দেখো 1s2 2s2 2p6 3s2 3p কী হবে বলো তো 4। এখন আমরা এভাবে আমরা লিখতে পারবো অথবা একবারে লিখতে পারবো। তাহলে 3px 3py 3pz। আচ্ছা, তাহলে আমাদের আরও একটা কি নিয়ে আসতে হবে, অরবিটাল নিয়ে আসতে হচ্ছে, যেটা হচ্ছে 3dxy, অর্থাৎ ডি নাম্বার যে অরবিটাল ছিল তার প্রথম অরবিটাল। আচ্ছা, এখন এখানে যদি আমি এই জায়গায় 1 1 ছিল 1 1 দেই, তাহলে এখানে দুইটা ছিল, এখানে একটা থাকবে আর একটা ইলেকট্রন এখানে চলে যাবে। তাহলে দেখো তো, তোমরা খেয়াল করো তো যে এই জায়গায় আমরা কয়টি বেজ ইলেকট্রন পাইলাম, 4টি পাইলাম। তা 4টি পাইলে এর যোজনী কত হবে, অবশ্যই 4 হবে। তো এই যোজনী 4 আমরা পাইলাম। এই যোজনী যুক্ত অনেক মৌল আছে, যেমন আমাদের SF4। তাহলে SF2 এর ক্ষেত্রে আমরা পাইছি যোজনী 2, যেটা ব্যাখ্যা পাইছি আমরা। SF4 এর ক্ষেত্রে ব্যাখ্যা পাইছি, যেটা হচ্ছে 4টি বেজের ইলেকট্রন বিদ্যমান। এখন তোমাদের মনে আরও প্রশ্ন থাকতে পারে 6 কীভাবে হয়। তো অবশ্যই তোমরা জিনিসটা ধরতে পারছো যে আসলে 6 হবে। একই অরবিটের মধ্যে এখানে আরও একটা জোড়া আছে, এই জোড়াকে আমরা ভাঙবো। কীভাবে ভাঙবো, ওই উত্তেজিত করব, অর্থাৎ জোড়া দেখলে আমরা কি করতেছি, জোড়া ভেঙে ফেলতেছি। আচ্ছা, তাহলে এই যে জোড়াকে আমার ভাঙার জন্য আবার মৌলটাকে উত্তেজিত করতে হবে। তাহলে হচ্ছে 1s2 2s2 2p6। আচ্ছা, তাহলে 3s-টাকে আমরা ভাঙবো, তাই না? তাহলে 3s-কে যদি ভাঙি, তাহলে এরপর যা আছে তা লিখি 3px 3py 3pz। এবং আমার এই দিকে ছিল যে 3dxy, কি ছিল, 3dxy ছিল। আচ্ছা, এবং আমরা আরও একটা নিব যেটা 3dxy পর কি হয়, yz হয়। অর্থাৎ আমাদের এখান থেকে একটা ইলেকট্রন বের হয়, এইখানে চলে যাবে, আর বাকিগুলোতে যেভাবে ছিল ওভাবে আমরা রেখে দেব। আচ্ছা, তাহলে এখন দেখো তো যে আমার কয়টা বেজোর ইলেকট্রন হইলো, 1 2 3 4 5 6। পাইছো কি তোমরা, যোজনী কত পাইলে, এখন দেখো তো 6 পেয়ে গেছে। অর্থাৎ একটা মৌল 3টা যোজনী এখানে প্রদর্শন করতেছে। এজন্যই তো সালফারকে কি বলা হয়, পরিবর্তনশীল যোজনী প্রদর্শনকারী মৌল বলা হয়ে থাকে। তাহলে এই যে 6 যোজনী, এখানে অনেক যৌগ আছে, যেমন SF আমরা 6 বলতে পারি, SF6 যৌগ। এই SF6 একটা সমজীব বন্ধনের মাধ্যমে তৈরি হয়। কারণ কি, সালফারও হচ্ছে অধাতু এবং ফ্লোরিনও কি অধাতু। আচ্ছা, এরা দুইজন ইলেকট্রন শেয়ার করবে, তার মানে এখানে একটা সালফারের 6টি বেজোর ইলেকট্রনের সাথে 6টি ফ্লোরিন কি হবে, যুক্ত হবে অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা এখানে আজকে আলোচনা করলাম সালফার কেন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। এছাড়া আরও অনেক মৌল আছে যেগুলো পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, যেমন আমাদের আয়রন আছে Fe। আচ্ছা, এছাড়া আমাদের কার্বন আছে। হ্যাঁ, এরকম আরও কিছু কিছু মৌল আছে যারা একাধিক যোজনী প্রদর্শন করে। তাহলে আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। আমরা এর পরের ভিডিওতে এই অধ্যায়ের যে যৌগমূলক নিয়ে আলোচনা আছে, তারপর হচ্ছে অ্যানায়ন ক্যাটায়ন, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ভ্যান ডার ওয়ালস বন্ধন, তারপর ধাতব বন্ধন, দ্রাব্যতা দ্রবণীয়তা সলিবিলিটি, বৈশিষ্ট্য আয়নিক যৌগের এবং সমযোজী যৌগের, এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমাদের কাছ থেকে আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে যে আমাদের পেজটাকে গ্রো করার জন্য অবশ্যই লাইক, ফলো এবং শেয়ার আমরা যে দিব। অনেকে ভিডিও দেখে যাচ্ছি, কিন্তু আসলে আমরা শেষে যে আমাদের চ্যানেলটিকে আমরা বা এই পেজটিকে আমরা যে ফলো দিয়ে রাখবো সেটা করতেছি না। ভিউ হচ্ছে দেখা যাচ্ছে, কিন্তু আমাদের ফলোয়ার কম। তা আমরা অবশ্যই চেষ্টা করব সবাই মিলে যে এই পেজটাকে গ্রো করার জন্য, যাতে অনেকেই এই পেজের মাধ্যমে উপকৃত হইতে পারে। আমরা কিশোরগঞ্জের মধ্যে চেষ্টা করতেছি যে একটি ফ্রি প্ল্যাটফর্ম সৃষ্টি করব, যেটা শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কন্টেন্ট তৈরি করবে, SSC JSC তারপর HSC। তো এর জন্য কিন্তু আপনাদের সহযোগিতা আমাদের একান্তই কাম্য। আমাদের রিচ বেশি হয়ে যায়, তাহলে অন্য আরও শিক্ষার্থী উপকৃত হবে। তাই তোমাদের কাছে এইটা আশা থাকলো। আর অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের শিক্ষার্থীদের প্রতি অনুরোধে তোমরা কি করবা, যে বন্ধুদেরকে মেনশন করবা। মেনশন করলে কি হবে, যে তোমাদের বন্ধুরাও এখান থেকে উপকৃত হবে, এবং তোমরা কোন বিষয়ে ক্লাস চাও সেটা অবশ্যই আমাদেরকে বলবা, আমরা ওই বিষয়ে ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।